স্টপ বলতে পারি। আচ্ছা দেখো ফসফেনল পাইরুভিক অ্যাসিড আচ্ছা এই আর কথা বলা যাবে না, কথা বলার ব্যাপারে ইয়ে থাকো। পাইরুভিক অ্যাসিড এটা সংবিধানে লেখা নাই। বিনা কারণে তো স্যার হাঁটা যাবে না, স্যার আপনি হাসলে হাঁটা যাবে। ডিস্টার্ব হচ্ছে স্যার, হাসলে স্যার। কার্বক্সিলিস বাস 10 টাকা দেব। ক্যাপ্টেন মার্কস করতে এত বড় এই টুকটা হবে কিন্তু না, এটা বড় মনে হলো, এটা আবার নয় কি লিখলেন একদম বুঝা দেন স্যার। হ্যাঁ আমি বুঝাই দেব এটা তারপরে আমি বুঝাই দিচ্ছি যে জিনিসটা আসলে কেন এরকম নাম হলো। এটা তো ওই ভালো আছে। দেখো এখানে হলো ফসফেনল পাইরুভিক অ্যাসিড, এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। ফসফেনল পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে এখানে কার্বক্সিলেজ এনজাইম কি করছে, 3 কার্বন বিশিষ্ট একটা যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড দেখো যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? 3 কার্বন যুক্ত যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, যার জন্য এটা কিন্তু 4 কার্বন হয়ে গেল। তাহলে এটা ছিল 3 কার্বন, এটা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, 3 কার্বন বিশিষ্ট যৌগ। হ্যাঁ 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটা কত 4 কার্বন বিশিষ্ট যৌগ হয়ে গেল, এটা হলো 4 কার্বন বিশিষ্ট যৌগ হয়ে গেল। আর ফসফেনল মানে কি, পাইরুভিক অ্যাসিডটা ফসফরিক অ্যাসিড যুক্ত, সেই ফসফরিক অ্যাসিডটা বের হয়ে পাশে থেকে গেল। তাহলে হচ্ছে যে কার্বক্সিলেজ এনজাইমের কাজ হলো যে এই এনজাইম কি করে, কোন যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে। হ্যাঁ আবার এটাও করতে পারে, ধরো এই যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে বের করেও ফেলতে পারে, বের করে আবার এই যৌগে পরিণতও করতে পারে। তাহলে যে এনজাইম কোন যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে অথবা কোন যৌগ থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়, সেটাই হলো কার্বক্সিলেজ এনজাইম। এখানে দুইটা শব্দ কিন্তু, হ্যাঁ স্যার আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা তাহলে দেখো কার্বক্সিলেজ এনজাইম কথাটার সাথে কার্বনের একটা ব্যাপার স্যাপার বুঝতে পারতো। তাহলে কার্বক্সিলেজ এস মানে তো এনজাইম, তাই না? কোনো শব্দের শেষে এস থাকা মানে এনজাইম। তাহলে যে এনজাইমটা কি করে, কোন যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে অথবা কোন যৌগ থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়, সেই এনজাইমের নামই হলো কার্বক্সিলেজ এনজাইম। বুঝতে পেরেছো? যোগ করে বা বের করে। হ্যাঁ লেখা আছে, হ্যাঁ যোগ করবে অথবা দুই কাজই করতে পারে। যেমন যে কাজী অফিস কি করে, দুইটা মনে করো মৌলকে যুক্ত করে, তাই না? কাজী অফিস কি করে, দুইটা মৌলকে যুক্ত করে, মানে একটা ছেলে একটা মেয়েকে কি বিয়ে করে। আবার কাজী অফিসই কিন্তু কি করতে পারে, আবার আলাদাও করতে পারে, দুটোই করতে পারে। হ্যাঁ ইউজ করতে পারে। তাহলে সেরকমই করতে কার্বক্সিলেজ এনজাইম, সেটা কি করতে কার্বক্সিলেজ এনজাইম। এরপরে দেখো অ্যাপিমারেজ এনজাইম, মনে রাখবে অ্যাপিমারেজ এনজাইমের কাজ হলো যে কোনো যৌগের অ্যাপিমার করা। অ্যাপিমার করা মানে কি জানো, যে কোনো যৌগে, ধরো এটা একটা যৌগ, হ্যাঁ বলো কি, না এত তাড়াতাড়ি ডিসেম্বরের 28 তারিখে একটি দিবস হবে। মাঝখানে বলতে যে ছুটি থাকলে আবার জানুয়ারি থেকে আবার ওটা 2 মাস করতে হবে। ঠিকই তো, শীতের ফিজিক্স করলে তাও মেলে না। আচ্ছা দেখো ছুটি থাকলেও সর্বোচ্চ 1 সপ্তাহ ছুটি থাকে। হ্যাঁ স্যার ওই অনেক জায়গা দেখো মনে করো এটা একটা যৌগ, হ্যাঁ তো এটা হলো OH গ্রুপ যুক্ত কিটোন গ্রুপ যুক্ত, মনে করো এটা একটা যৌগ। এখন অ্যাপিমারেজ এনজাইমের কাজটা কি দেখো, অ্যাপিমারেজ এনজাইম যদি এখানে বসে, অ্যাপিমারেজ এনজাইম যদি এখানে যুক্ত হয় অ্যাপিমারেজ, তাহলে কি করবে জানো, অ্যাপিমারেজ এনজাইমের কাজ হলো কোন যৌগে OH গ্রুপ আছে না, এই যে OH গ্রুপ,
ওইস গ্রুপের স্থানচ্যুতি ঘটানো। ধরো ওইস আছে ডানে, ওটা ধরে নিয়ে বামে নিয়ে নিল, এই কাজ করাকেই বলা হয় অ্যাপিমার করা। একটা যৌগের অ্যাপিমার, অ্যাপিমার মানে ওইস গ্রুপের স্থানচ্যুতি ঘটানো। মানে ধরো আমি এখন হচ্ছে কি করলাম, যে আমি হচ্ছে ধরো সারিয়াকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে মনে করো এখানে বসালাম, কথার কথা, তাহলে এটা হলো, এটাকে বলবো আমি অ্যাপিমার করলাম। এটাকে আমি কি করলাম অ্যাপিমার করলাম, ব্যাপারটা এরকম। হ্যাঁ, অথবা সারিয়াকে একবার পিছিয়ে দিলাম, সেটাও অ্যাপিমার, তাই না? আরিয়ানকেও ধরো, আরিয়ানকে বললাম তুমি পর্যবেক্ষণ করার জন্য তুমি পিছিয়ে যায় একটু বসো, তাহলে ওটা হয়ে গেল অ্যাপিমার। তাহলে দেখো কিভাবে হচ্ছে, দেখো তো এখানে এটা আছে না, এখন দেখো নতুন যে যৌগটা হবে, নতুন যৌগে কি হবে, নতুন যৌগ, এটা কিছুটা কেমিস্ট্রির মতো, তাই না? পুরোটাই স্যার। কি করেছেন? বুঝলি? না বুঝলে আমাকে বলো একটু। কনফিগারেশন। হ্যাঁ, কনফিগারেশন মানে চেঞ্জ করা বোঝায়। একটা খালি হলো কেন? কনফিগারেশন মানে একটা চেঞ্জ করলেই সেটাই অ্যাপিমার হয়ে যাবে। একটা চেঞ্জ করলেই, দুইটা তিনটা হলেও অ্যাপিমার, যে কোনো একটা। আচ্ছা দেখো তো এই জায়গাটা একটু খেয়াল করে দেখো তো, এই জায়গা আর এই জায়গার মধ্যে একটু চেঞ্জ হয়েছে কিনা, হয়েছে না? ওই ওই দিকে লেগে চলে আসলো না, তাহলে এটা হয়ে গেল অ্যাপিমার, এটা হয়ে গেল অ্যাপিমার। মানে যে এই কাজটা করে ওই গ্রুপকে ধরে নিয়ে, এটা কি সোজা সোজা না উপর নিচে না যে কোনো দিকে করতে পারে, তাহলে নিচে করতাম পরিবর্তন। তাও হবে। হ্যাঁ তাও হবে, তুমি নিচেরটাকে করতে পারো, যে কোনো এক জায়গায় পরিবর্তন হলেই, কোন যৌগে যে কোনো এক জায়গায় পরিবর্তন হলেই সেটাই হলো আর একটা উপরে একটা নিচে লিখলেও তাহলে তো হবে। হ্যাঁ, উপরে বলতে যে কোন উপরে, স্যার মনে করুন ওটা লেখা আছে, তারপরে এটা নিচে লিখবো, তাহলে হবে না? মানে এটা করবা তাই? হ্যাঁ সেটা করা যাবে, যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায় উপরে বা নিচে, যে কোনো এক পাশে ওএইচ আছে, তারপরে এইচ, তারপর ওই পাশে ওএইচ এর জায়গায় এইচ দিব। মোট কথা চেঞ্জ করলেই সেটাই অ্যাপিমার হবে। যে এনজাইম চেঞ্জ করে দিবে, ওইস গ্রুপকে চেঞ্জ করবে, একবার যদি ডাইরেক্টটা বামে, বামেরটা ডাইরেক্ট, এটা করলেই সেটাই হলো অ্যাপিমারেজ। বুঝতে পারছো? যেমন ট্রান্সফার করে না, ধরো সচিবরা ট্রান্সফার করে দেয়, হ্যাঁ, যে বা যারা আর কি মিনিস্টার থাকে তারা ট্রান্সফার করে দেয়, যে ধরো কেউ কারো কথা শুনলো না, তখন মনে করো যে ওকে ট্রান্সফার করে দেয়। এই ট্রান্সফার বেশি করে যারা, দেখা যাচ্ছে যে এসপি টেসপি, তারা এসপি হয়তো মন্ত্রীর কথা শুনিনি, হ্যাঁ, তখন মনে করো সাথে সাথে বললো যে যা তো খাগড়াছড়ি পাঠিয়ে দিলাম, এরকম। তো অনেক সময় দেখা যায় যে অনেক সৎ যারা পুলিশ অফিসার, সৎটা কথা শুনতে চায় না, মানে অন্যায় দাবি শুনতে চায় না, হ্যাঁ, হয়তো দেয়, বলে যে আমার লোক আছে, আমার দলের লোক, ওকে ছেড়ে দিতে হবে। এখন পুলিশ অফিসার বললো যে ছাড়বো না, হ্যাঁ, তখন সাথে সাথে দেখা যাচ্ছে যে টিকমার্ক দিয়ে দিবে। হ্যাঁ চলে আসছে, যা ইয়ে পাঠিয়ে দিলাম, এরকম আর কি। হ্যাঁ, যে ইয়েতে দেখাই, মানে ইন্ডিয়ার সিনেমাগুলোতে এগুলো খুব দেখায়, রাজনীতি নিয়ে খুব দেখায় আর কি। হ্যাঁ, আমি একবার হচ্ছে যে একটা এরকম দেখছি, অনেক সময় খাওয়ার সময় রিমোট এডিট করতে করতে অনেক সময় টক শো হাসি দেখি, মানে হাসি লাগে অনেক 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 কথাতে। আবার এরকম ফাইটিং সিনেমা হলে, এরকম অ্যাকশন হলে দেখি। খেতে খেতে দেখছি যে ভারতের এরকম একটা এইচপি কে বলছে, মানে মন্ত্রী বলছে যে এই আমি তোকে বলছিলাম না যে ওটা আমার দলের লোক, ওকে ছাড়িয়ে দিতে, তুই এখনো ছাড়িসনি কেন? তো বলছে যে প্রকাশ্য প্রমাণ আছে যে দিবালোকে মানুষজনের সামনে সে খুন করছে, এটা ভিডিও ফুটেজ সব আছে, তারপরে আমি তাকে কি করে ছাড়ি? তখন মন্ত্রী বলছে তোকে যদি আমি ট্রান্সফার না করছি তা আমার বাপ একটা না। তখন হচ্ছে যে পুলিশ অফিসার বলছে যে শোনেন স্যার, আপনার বাপ একটা কি একটা না, এটা নিয়ে আপনার সন্দেহ থাকলে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। মানে ট্রান্সফার করবই, মনে নাই, একটু অল্প একটু দেখছিলাম আর কি, পুরা মনে নাই আর কি, একটু কাস্টিং দেখলাম এই আর কি। হ্যাঁ হ্যাঁ দেখো, আচ্ছা তারপরে দেখো ফসফোরাইলেজ এনজাইম। প্রথম কথা দেখো মনে রাখবা, কনফিগারেশন মানে কি বলবো? মানে কার্বনের স্থান চেঞ্জ করাকে কনফিগারেশন বলে। কার্বনের ওইসের পরিবর্তন, কনফিগারেশন মানে চেঞ্জ করা, কনফিগারেশন মানে চেঞ্জ করা, মানে অর্থাৎ হলো কোন কার্বনে গঠনের চেঞ্জ, গঠনের চেঞ্জ। এই গঠনের চেঞ্জটাই হলো অ্যাটমের কনফিগারেশন। এবার দেখো সর্বশেষ, সেটা হলো ফসফোরাইলেজ। মনে রাখবা, কোনো যৌগের সাথে ফসফেট মূলককে যুক্ত করাকেই বলা হয় ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ হলো যে এনজাইম কোনো যৌগের সাথে
ফসফেট গ্রুপকে যুক্ত করে, তাকে বলা হয় ফসফোরাইলেজ। ধরো এটা একটা যৌগ, হ্যাঁ, এডিপি, এটার সাথে যদি আমি ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে দিই তাহলে কিন্তু এটা এটিপি হয়ে যাবে না। তাহলে এই কাজটা করার জন্য একটা এনজাইম লাগবে, এনজাইম ছাড়া একা একা হবে না। যেমন ধরো যে দম্পতি হয় কিভাবে, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলে তারপরে কি তখন দম্পতি হয়ে যায় না, তাহলে যখন আলাদা আছে তখন তো আলাদাই, কিন্তু একজন কি করলো, একজন কাজী কি করলো, ওই দুইজনকে একটা যৌগ বানাই ফেললো, মানে দম্পতি হয়ে গেল এরকম। তো সেটার জন্য তো অবশ্যই এনজাইম লাগবে, মানুষই সেক্ষেত্রে এনজাইম, তাই না? বিয়ে তো সাধারণত একা একা ওইভাবে হয় না, তাই না? মানে সাধারণ স্বাভাবিক যেটা নিয়ম, মানে বিয়ের ক্ষেত্রে স্বাভাবিক যেটা নিয়ম সেটা হলো যে কোনো না কোনো মাধ্যম লাগে না। তো এখানে এনজাইম মাধ্যম হিসেবে কাজ করে। যে এনজাইম কি করে, এই দেখো ফসফরিক অ্যাসিড, যে এনজাইম কোনো যৌগের সাথে ফসফরিক অ্যাসিডকে যুক্ত করে, যখন যুক্ত করে তখন এটা ফসফেট মূলক বলা হয়। তাহলে যখন যুক্ত করবে তখন এর নাম হলো ফসফোরাইলেজ। তাহলে এই যে গ্লুকোজ এর সাথে এটিপি, তাহলে এখন কি হলো যে হেক্সাকাইনেস এনজাইম, এরকম নাম কেন হয়েছে জানো? কাইনেস এনজাইমের কাজই হলো কোনো যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত করা অথবা কোনো যৌগের মধ্যে ফসফেট মূলক মুক্ত করা। তাহলে দেখো গ্লুকোজের সাথে এটিপি যুক্ত হয়েছে, এটা ধরো গ্লুকোজের সাথে আবার নতুন করে একটা এটিপি যুক্ত হলো, তাহলে এর নাম তখন আর শুধু গ্লুকোজ তো হবে না, তখন এর নাম হবে গ্লুকোজ 6 ফসফেট। কেন? গ্লুকোজের 6টা কার্বন আছে না, তাহলে 6 নম্বর কার্বনে এটিপি যুক্ত হয়েছে, তাই এর নাম গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে। তাহলে যে এনজাইম কোনো যৌগের সাথে ফসফেট মূলক বা ফসফরিক অ্যাসিড যুক্ত করে তাকে বলা হয় ফসফোরাইলেশন, এই আর কি। হ্যাঁ, তুমি বুঝলে পরে বানায় লিখতে পারবা, সমস্যা হবে না। এবার দেখো, এবার এনজাইমের কার্যকারিতার প্রভাবক সমূহ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ জন্য আসে। যেমন তাপমাত্রার ব্যাপারটা এমসিকিউ জন্য, তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বা তার নিচের তাপমাত্রা এনজাইমের কার্যকারিতা দারুণভাবে কমে যায়। আর সবথেকে ভালো আদর্শ কোনটা? 35 থেকে 40, এটা মনে রাখতে হবে। তাই এই তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা। এখন পরীক্ষা যদি আসে পরম তাপমাত্রা কাকে বলে, তুমি যদি কেমিস্ট্রি থেকে উত্তরটা দাও তাহলে হবে হবে না, এটা বায়োলজি থেকে উত্তর দিতে হবে। যখন যেটা পরীক্ষা তখন সেটাই ভাবতে হবে, তাই না? তখন তুমি অন্যটা দিলে কিন্তু হবে না। তখন লিখবা যে এনজাইমের কার্যকারিতার জন্য যে আদর্শ তাপমাত্রা সেটাকে বলা হয় পরম তাপমাত্রা, এটা লিখবা। এবার দেখো এই যে এনজাইমের কতগুলো অপটিমাম পিএইচ, পিএইচ মানে তো জানো তাই না, যে কোন দ্রবণ ক্ষার না অম্লীয় এটা বোঝার জন্য একটা মাত্রা, তাই না? এটা হলো পিএইচ। তো এই পিএইচ হলো কার পিএইচ কত, মানে কোন পিএইচ এ এনজাইম ভালো কাজ করে সেটা বলছে। যেমন পেপসিন, দেখো এটা কিন্তু দুইটা ইতিমধ্যে এসে গেছে, ইনভার্টেস মেডিকেল অ্যাডমিশন 22 সালে আসছে, আবার ট্রিপসিনও আসছে 16 সালে। তার মানে এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসে। হ্যাঁ, 22 সাল 16 সালে এই দুইটা আসছে, তার মানে সবগুলাই করতে হবে যেহেতু দুইটা আসছে। 22 সালে উপরেরটা ইনভার্টেস, ট্রিপসিন 16 সালে। তাহলে যেহেতু এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসছে তার মানে সবগুলাই পিএইচ মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ধাতু এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে আসছে কিন্তু, হ্যাঁ, যে কোন ধাতুর এখন সেই ধাতুগুলোর নাম উপস্থিতি এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়। তো এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে একটা ছন্দের মাধ্যমে, যেহেতু এটা হ্যাঁ বলো, হ্যাঁ কার্যকারিতা বাড়িয়ে দেয়, আবার তুমিও দিতে পারে। তাহলে কারা বাড়িয়ে দেয় এনজাইমের কার্যকারিতা, কারা বাড়িয়ে দেয়, খেয়াল করো এনজাইমের কার্যকারিতা কারা বাড়িয়ে দেয়। ধরো বিয়ের ক্ষেত্রে কি ঘটক লাগে, তাই ঘটক অনেকে ঘটক ধরে আর কি, অনেকে বিয়ের ক্ষেত্রে ঘটক ধরে, মানে ঘটককে বলে যে আমি তো পাত্রী বা পাত্র খুঁজে পাচ্ছি না, মা বাবারা বলে। তো তখন মনে করো যে ওই যেমন একটা ঘটনা আছে যে একটা ছাত্রী নাকি নিজেই মনে করো পড়াশোনা করতে ভালো লাগছে না, এখন নিজেই নাকি ঘটকের কাছে গেছিল, বুঝছো? যাই বলছে যে আমার আব্বা মা খুব ব্যস্ত, তো তাই আমাকেই পাঠালো, তো আমার আব্বা মা আর কি আমাকে বিয়ে দিতে চাই, তো আমার জন্য একটা পাত্র আর কি। এখন হচ্ছে যে হ্যাঁ ও নিজেই গেছে। হ্যাঁ, এখন পরে ওর আব্বা মা জানে ওকে সেই বকাঝকা, মানে আমার কখন এসে মানে বলছে যে আপনারা নাকি ব্যস্ততায় আপনার মেয়ে আসছিল, বলেছে তখন পেস্টিজের ব্যাপার না, মেয়ে নিজেই চলে গেছে বিয়ে করবে, তাই এটা পেস্টিজের ব্যাপার না। এখন তোমরা ছেলেরা যে যাও, তোমার মা বাবা যে জানে যে
বিয়ের জন্য গেছো, তাহলে কি তোমাকে বকাঝকা করবে না? ছেলেদের তারও বেশি করবে, এই তুই এখনো চাকরি পালি না কিছু না, আর এখন তাই না, তো সেরকম আর কি। এখন ঘটকরা সাধারণত যে কাজটা করে, যে তুমি যদি বলো যে আমাকে একটা পাত্র বা পাত্রী খুঁজে দেন, তো সেই ক্ষেত্রে ঘটক তো ইনজাম হিসেবে কাজ করবে। কিন্তু তুমি যদি বলো যে আপনার কত ডিমান্ড, তো হয়তো বললো যে 20,000 টাকা দিতে হবে, আমি তাহলে আপনার জন্য একটা পাত্র বা পাত্রী খুঁজে দেবো। তুমি বললো যে আচ্ছা আমি 50,000 দিব, কিন্তু আমাকে ভালো একটা পাত্র খুঁজে দিতে হবে, তখন কি ইনজামের কার্যকারিতা বেড়ে যাবে না? মানে আরে এত টাকা দিবে, তখন কি কার্যকারিতা বেড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে ইনজাম এই চারটা উপাদান, এটা মনে রাখতে পারো এইভাবে। মামানি কই, এটা মনে রাখলে মনে থাকবে, মামানি কই, এটা মনে রাখবা যে যেটাতে বেড়ে যায়, কার্যক্ষমতা বেড়ে যায়। তাহলে ম্যাগনেসিয়াম, এমই হলো ম্যাগনেসিয়াম, তারপর পরের মাতে আর কি, হ্যাঁ, ম্যাগনেসিস পরের মাতে। আর তারপরে দেখো নিতে কি, নিকেল, নিতে নিকেল, ওতে কোবাল্ট। তাহলে এটা মিলছে না, মামানি কই, ঠিক কি না? আচ্ছা, তারপরে হলো এরপরে মনে রাখতে পারো যে কাকা জানে, কাকা জানে মনে রাখলে হবে, কাকা জানে। ও পরেরটা, যে কোন কোন ধাতুর উপস্থিতিতে ইনজামের কর্মক্ষমতা কমে যায়। তুমি ঘটকালি করতে গেছো, তখন মানে ঘটকের কাছে গেছো, যাই বলছো যে 20 চাইছে, তুমি বলছো যে না আমি 5 দেবো, তাহলে কি 50 কমাই দিবে না? ও অত খুঁজবে তোমার জন্য? আর খুঁজবে না তো, তুমি তো কমাই দিচ্ছো, তাই না, টাকা কমাই দিচ্ছো না। তাহলে কোনটার কারণে কমে, এটা মনে রাখতে পারো, কাকা জানে মনে রাখলে হবে, কাকা জানে, কাকা জানে। মানে মামানি কই, তো বলছে যে মামানি কই, তো বলছে যে কাকা জানে। তো কাকা জানে কিভাবে, এই যে একটা হলো কপার, একটা হলো কপার, জানে হলো জিঙ্ক, জানে হচ্ছে কি জিঙ্ক, আর সিলভার, সিলভার এই জিঙ্কটা এমনিতে মনে রাখবা একটা। মামানি কই, কাকা জানে। হ্যাঁ, অবশ্য মনে হবে আরেকটা আছে যে ক্লোরিন আয়নও ইনজামের কার্যকারিতা কমে দেয়, ক্লোরিন আয়ন, হ্যাঁ এটা একটু মনে রাখো, ক্লোরিন আয়ন। আচ্ছা, তো এটা এইভাবে মনে রাখবো, আসলে এজিতে সিলভার হয়তো নাকি, হ্যাঁ 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 ক্লোরিন মাইনাস আর হ্যাঁ, এটাও কিন্তু ক্লোরিনও তোমার হচ্ছে। তাহলে এজিতে আজ মনে রাখতে পারো, আজকে কল করো, আজকে কল করো, আজকে কল করো, কাকা জানে আজকে কল করো। তাহলে কলে হচ্ছে ক্লোরিন, আর এজিতে আজকে কল করো, এইভাবে মনে রাখা যাবে। এরপরে দেখো এখান থেকে কোনো কিছু নাই, সরাসরি চলে আসতে হবে যৌগিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার, যৌগিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার। এই যৌগিক কার্যক্রমে এনজাইমের ব্যবহারের মধ্যে যেগুলো আর কি লিখতে হবে, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, প্রত্যেকটা থেকে 2টা করে লিখলেই যথেষ্ট, হ্যাঁ। তবে তোমরা তারপর 3টা করে রাখবা। যেমন দেখো সেলুলেস, আমরা তো জানি এস আছে, তাই না, কোনো শব্দের শেষে এস থাকা মানে তো এনজাইম, তাই না। তাহলে সেলুলোজ নাই, কিন্তু সেলুলেস আছে, তার মানে এস, কোন শব্দের শেষে এস থাকা মানে এনজাইম। তাহলে সেলুলেস এনজাইমের ব্যবহার এখানে লিখতে হবে এইভাবে, সেলুলেস এনজাইমের ব্যবহার লিখতে হবে সেলুলেস, তারপরে ব্যবহার লিখতে হবে 1, 3 আর হচ্ছে 6, হ্যাঁ। তারপর প্রোটিয়েস, তার মানে প্রোটিনকে ভাঙে যে এনজাইম, তাই না। প্রোটিয়েস মানে ওই স্যার কিছু নাই, ও 5 হবে, তাহলে 1, 3, 5, 1, 3, 5, হ্যাঁ। ওই উল্টো নাই তো না, 6 গুনতে ভুল করছি। সেই এর মতো একজন আরেকজনের নাম্বার বলছে এই তোমার নাম্বারটা একটু দাও তো, তো তখন বলছে যে 017, তো বলছে কি হলো এটা, তো বলছে তুমি তো একটু চালা, বুঝছেন, একটু চাইতে তাই একটু দিচ্ছে, হ্যাঁ বেশি করে দেবো। আচ্ছা, প্রোটিয়েস, তাহলে প্রোটিনকে ভাঙে যে এনজাইম প্রোটিনকে ভাঙে তার নাম প্রোটিয়েস। তাহলে এটা 2, 3 পড়লেই হবে, 2, 3 এগুলো বুঝতে পারবো। রক্ত তঞ্চন মানে কি, রক্ত জমাট বাঁধা, রক্ত তঞ্চন মানে রক্ত জমাট বাঁধা। অ্যামাইলেস মনে রাখবা, অ্যামাইলাম মানে শর্করা,
অ্যামাইলাম মানে কি? শর্করা। অ্যামাইলাম, অ্যামাইলাম মানে কি? শর্করা। অ্যামাইলাম মানে হলো শর্করা। তাহলে যে এনজাইম শর্করাকে ভাঙে তাকে বলা হয় অ্যামাইলেস। এস আছে না শেষে, জি স্যার। এই জন্যই এনজাইম। এটা হলো 1 3 4 দুই বেচারা। দুই বেচারা আসে না, হ্যাঁ 1 3 4। লাস্ট এটা হলো প্যানক্রিয়াটিক এনজাইম। এই প্যানক্রিয়াটিক বলতে অগ্নাশয়, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। তো থেরাপি হলো যে এই যে বলছে না রিপ্লেসমেন্ট থেরাপি। অনেক সময় অগ্নাশয়ের মধ্যে কারো যদি অগ্নাশয়ের কিছু একটা সমস্যা হয় ওটা কেটে ফেলে অন্যদের অগ্নাশয়ের যদি টিস্যু ম্যাচ করে তাহলে প্রতিস্থাপন করা যায়, এটাই আর কি। হ্যাঁ, লিভারও আজকাল করা হচ্ছে। লিভার ধরো কিছুটা নষ্ট হয়ে গেছে, ওটা কেটে ফেলে যার টিস্যু ম্যাচ করবে তার লিভারে একটু অংশ নিলে সমস্যা হয় না, মানে গোটা অংশ নিলে তো মারা যাবে, কিছুটা অংশ মানে 5 ভাগে 1 ভাগ নিলে সমস্যা হয় না আর কি। যেটুকু তার মধ্যে আবার দিয়ে দেয়। যেমন কিডনি দুইটা আছে না, তো একটা কিডনি একটা দিলেও তোমার তো হবে, এরকম আর কি, সেইটা বলছে আর কি। এই এনজাইম ব্যবহার করা হয়। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। অগ্নাশয় তো বাংলা, তাই না? অগ্নাশয়ের আরেকটা বাংলা কি বলো তো? অগ্নাশয় তো বাংলা, তাই না? অগ্নাশয়ের আরেকটা বাংলা কি? না, যকৃৎ তো হলো না। দেখো দুইটা দুই দিকে থাকে। এই যে একটা হলো একটা তো তোমরা জানো, একটা হলো ডান দিকে থাকে, হ্যাঁ, মনে করো একটা থাকে এইখানে, এখানে থাকে যেটা সেটা লিভার, আর এই যে এইখানে থাকে যেটা, তাই না? এই যে এইখানে থাকে পাতার মতো দেখতে, এই যে এইটা হলো অগ্নাশয়, তাই তো? স্যার নাম এরকম হওয়ার কারণ? হ্যাঁ বলো। নামটা এরকম হওয়ার কারণ? হ্যাঁ সেটাই তো জিজ্ঞাসা করছি, না পারলে তো বলবো। তোমরা মাতৃভাষায় কথা বলো, বাংলার বাংলা জানো না, এটা কেমন কথা? হ্যাঁ আপন কিন্তু ভুল করে ঠিক কথার কাছাকাছি বলে, কানুন কিন্তু ভুল করে না, ওর নাম কানুন, তাই না? আমি কি বলেছি? কানুন। আচ্ছা, ওর নাম কানুন, আমি কি বলছি? কাপড় বলছি। ও আচ্ছা, মানে ও যেহেতু উত্তরটা কাছাকাছি বলেছে তো ওই জন্য আমার নামটাও কাছাকাছি গেছে, পুরোপুরি আর কি হয়নি আর কাছাকাছি গেছে। আচ্ছা শোনো, অগ্নাশয় জেনে রাখতে হবে, কারণ তুমি বায়োলজি পড়ছো, তুমি হলো বাংলা জানো না, তো তোমাকে কেউ ধরলে তো একটা ছোট বাচ্চা তো বলতে পারে এটা আবার কি ভাষা, এটা তো বুঝলাম না, তখন বুঝাই দিতে বললে তো তুমি বিপদে পড়ে যাবে, তাই না? যে বাংলা জানো না, এটা কেমন কথা, ঠিক না? অগ্নাশয় নামকরণ কেন হয়েছে? অগ্নাশয়ের ভিতর থেকে সব থেকে বেশি এনজাইম আসে খাবার হজম করার জন্য, হ্যাঁ, তো এই জন্য এর নাম হলো অগ্নাশয়, মানে আগুনের আশ্রয়। কেন আগুনের আশ্রয়? আগুন দিয়েই তো রান্না বাড়া হয়, আগুন দিয়েই তো পরিপাক হয়, এই জন্য এর নাম হলো আগুনের আশ্রয়, বুঝছো? হ্যাঁ, ওর মধ্যে আগুন আছে বলতে এখানে রান্না বাড়া হয়, এটা ঠান্ডা লাগে। আচ্ছা, তারপরে দেখো ক্যাটালিস। এটা মনে রাখবা যে ক্যাটালিস মানে কেটে ফেলা, কোন যৌগকে ভেঙে ফেলা, এটাকে বলা হয় ক্যাটালিস। ক্যাটালিসটা মনে রাখা খুব সোজা, যেহেতু ক্যাটালিস ক আছে তার মানে কেটে ফেলা, ক মানে কেটে ফেলা, ক্যাটালিস কেটে ফেলা। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, আমাদের যদি কোষের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড হয় তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে ফেলবে। তাহলে 1 আর 3 চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কারের কাজেও ব্যবহার করা হয়, ময়লাগুলোকে কেটে ফেলে, ভেঙে ফেলে। আচ্ছা, জাইমেস মানে হচ্ছে, জাইমেস বলতে প্রথম যখন এনজাইম আবিষ্কার ছিল তখন নাম ছিল জাইমেস, ইস্ট থেকে পাওয়া আর কি, জাইমেস। তাহলে এটার হচ্ছে আলাদা করে কাজ নেই। জাইমেসের ব্যবহার 1 আর 2 দুইটা। তারপর দেখো লাইপেস তো বুঝতে পারছো, লিপিড ভাঙে, যে এনজাইম লিপিড ভাঙে, যে এনজাইমকে লিপিডকে ভেঙে ফেলে, তাই না, তার নাম হলো লাইপেস। তাহলে লিপিডে তো আমরা জানি লিপিডে কি ছিল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তাই না? হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, মানে লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড করলো আর গ্লিসারল করলো, মনে আছে? ফ্যাটি অ্যাসিড নাম কেন হয়েছে বলো দেখি, কারণ আছে ফ্যাটি অ্যাসিড নামকরণটা কেন হয়েছে? চর্বিতে থাকা অ্যাসিড, তাই না? আর গ্লিসারল নামকরণ কেন হয়েছে? মিষ্টি।
হ্যাঁ এই দেখো এই যে দেখছো সৌভিকের কিন্তু মনে হয় আজকে DMC তে চান্স না আজকে যদি মেডিকেলে পরীক্ষা থাকতো তাহলে ডিএমসি হয়ে যেত এই যে গ্লাইসিনল কথাটা হচ্ছে গ্লাইকোজ হ্যাঁ গ্লাইকোজ যোগ অ্যালকোহল তাই না তাহলে গ্লাইকোজ মানে মিষ্টি এটা কি মিষ্টি লাগে না গ্লিসারিন আমাদের জিহ্বাতে গেলে মিষ্টি লাগে না তো ওই কারণে এরকম নাম হয়েছে আচ্ছা তারপরে দেখো এরপরে সরাসরি আর একটাই সৃজনশীল লাইপেস কি হলো লাইপেসের ব্যবহারও তাই ওই যে 1 2 3 তিনটাই সবগুলো ব্যবহারিক জীবনে এনজাইমের গুরুত্ব এটাও সৃজনশীল এখানে আছে 16টা 10টা লাগবে যেকোনো 10টা করতে পারো আচ্ছা সহজগুলো করবা সহজগুলো করবা আর কি যেগুলো সহজ মনে হয় এক লাইনে লিখবা হ্যাঁ এটা সৃজনশীল হিসেবে বিশেষ হ্যাঁ যেকোনো 10টা করতে পারো হ্যাঁ বলো ওই রেডিন মানে দুধের যে মধ্যে যে প্রোটিন থাকে আর কি দুধের প্রোটিনকে রেনিন বলা হয় দুধের যে প্রোটিন আছে না দুধের প্রোটিনকে বলা হয় রেনিন দুধের প্রোটিন ভাঙার জন্য যে এনজাইম ব্যবহার হয় তার নাম রেনিন তবে অবশ্য মনে রাখবা রেনিনের বানান কিন্তু যে এই যে একটা হলো একটা হলো রেনিন একটা এরকম আছে হ্যাঁ এরকম আছে আর একটা আছে এরকম তাহলে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বলো না দুটোই শুদ্ধ মানে পরীক্ষায় এরকম অনেক সময় দেয় টেকনিক্যালি হ্যাঁ ধরো এইভাবে দিল রেনিন এখন পরীক্ষা ধরো এটা আসছে হ্যাঁ রেনিন এবং ভার্সেস রেনিন পার্থক্য লিখো বাংলা পার্থক্য আছে না তাহলে কোনটা কি বলো একটা এরকম হ্যাঁ একটা এরকম একটা এরকম পার্থক্য দুটোই আছে বুঝতে পারবা আলামিন রেনিন আর রেনিন দেখো এই রেনিন দ্বারা বোঝায় হলো এর বাংলা অর্থ হলো দুধ ভাঙা এনজাইম যারা দুধকে ভেঙে ফেলে এটা একটা এনজাইম এটা একটা এনজাইম আর এই রেনিন হচ্ছে কিডনি বৃক্কের একক এটা যারা হচ্ছে বৃক্ক বা কিডনি এটা যারা হচ্ছে বৃক্ক বা কিডনি আর এটা হলো বৃক্ক বা কিডনি এই রেনিন দ্বারা হচ্ছে বৃক্ক বা কথা বলেছে হ্যাঁ ক্যাপ্টেন কথা বলছে নাকি না না আচ্ছা দেখো এবার এনজাইম আর কোএনজাইম এর মধ্যে 2 3 5 6 এনজাইম আর কোএনজাইম 2 3 5 6 এর জন্য বলবো 5 6 গুণ আরে পাস আরে বিকো 2 3 5 6 আগামী দিন হচ্ছে 110টা এমসিকিউ পরীক্ষা আগামী দিন স্যার এটা আমি নিয়ে না আর 100 মিটার সময় শনিবারে তো আসেই যে ওটা তো শনিবারে শনিবারে স্যার শনিবারে কি আছে প্রাণী বিজ্ঞান কত শনিবারে দ্বিতীয় পরীক্ষা আছে স্যার স্যার পরীক্ষার সম্পর্কে আরেক কিছু বলে দেন সব কোন পরীক্ষা 110টা কাল দিন পরই স্যার 110টা এমসিকিউ কেমন করে 1 মিনিটের সময় 1 মিনিটে তো হয় মেডিকেল অ্যাডমিশন 100টা 1 ঘন্টা তো ওই কারণে তোমার হচ্ছে 110টা স্যার প্র্যাকটিস করার জন্য 10টা হলো মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আমরা মেডিকেলে এক্সাম দিব আচ্ছা মেডিকেলেরটা না দিলেও হবে তুমি 100টা দিবা তাহলে মেডিকেলেরটা না দিলে 110টাই থাকবে কাল দিন পরে না দিলে পরে পরীক্ষা এবার দেখো আগামী দিন পরীক্ষা আছে এই সময় আছে একটু আগামী পরীক্ষা আছে কালকে স্যার পরীক্ষা কাল দিন পরে না পরীক্ষা আরো কয়েকদিন গ্যাপ দিয়ে দিন সমস্যা নাই 7 স্যার 1 মিনিট আর ওই যে সেকেন্ড পার্টকে শুনে স্যার শনিবারে পরীক্ষা আপনি বইয়ের থেকে পাঠিয়ে একটা প্রশ্ন দিবেন না অন্য দিকে আছে যে মানে আচ্ছা 110 এ 94 হাইয়েস্ট হয়েছে তো তোমরা অন্য বেসে তোমরা দেখি কত পাও কত বেশি খাই স্যার অন্য কিছু
আচ্ছা বলেছে, আমি বলি 110টার মধ্যে 80টা হলো আবুল হাসান স্যারের বই থেকে, আর বাকি 30টা হলো আলিমের বই, মাজেদার বই। সব তোমাদের না, শোনো, এটা দিয়ে স্যার এই অধ্যায়টা পাবেন উদ্দেশ্যটা স্যার অন্য বইয়ের ইনফরমেশনও যেন তোমরা পেয়ে যাও। এই স্যার মানে এটা পরে দিবেন না স্যার। স্যার এক্সাম 80 পেলেই হবে। তখন আপনি বলবেন না, বলবেন না কেমনে পারবেন দুর্নীতি হয় ও না, শোনো, মানে এটা তো আসলে সিট দিয়ে দেয়া, তাই না? আর হচ্ছে যে আরো যে তোমরা ওই যে সিটগুলো একটু নিবা, আমার ওই যে সিটগুলো একটু নিয়ে নিবা। ওই এই কোর্স ফি মনে হয় ভুল দেয়া নাই, কোর্স ফি আজকে নিবা, না দিলে আমাকে বলবা, কারণ ওর জরিমানা দিবে যদি না দেয়। বলবে যে আমার ফুল কোর্স ফি দেয়া আছে, তাও না দিলে জরিমানা, তাই বলবো, আজকে বলবো। বুঝতে পারছো? স্যার পরীক্ষা আচ্ছা, কারো ফুল কোর্স ফি থাকার পরেও যদি না দেয় তাহলে পরে জরিমানা নিবা মোরারে, বুঝছো? জি জি ফুল কোর্স ফি দেওয়ার পরে যদি ও সিট না দেয়, ওই সিটের মধ্যে অন্য বইয়ের গুলা দেয়া আছে, অন্য লেখকের বইয়ের, তাহলে ওগুলো তোমরা আগে থেকে পাইলে তো ভালো। ও না, শোনো, তোমরা তো বুঝো তোমাদের কিন্তু T20 খেলার মতো, হ্যাঁ, মানে সময়ের তো দিকে খেয়াল রাখতে হবে। আমি তোমাদের সিটের মধ্যে ওগুলো দিয়ে দিচ্ছি, অন্য লেখকের গুলা। না হ্যাঁ, এখন হচ্ছে এই 100টা করেন। এই মেডিকেল অ্যাডমিশনেরটা যার পড়তে ইচ্ছা করবে করো না, কিন্তু 110টা থাকবে, 10টা হলো এই অর্থে মেডিকেল অ্যাডমিশনে যেগুলো কোশ্চেন আসে সেগুলো। স্যার দিন পর আমি সুযোগ দেন, কাল দিন পরে পরীক্ষা দিলে মুশকিল হবে স্যার। হ্যাঁ স্যার জি কাল দিন পর পরীক্ষা দিলে মুশকিল না হবে। না, এমসিকিউ দিবা, সমস্যা নাই। এমসিকিউ সমস্যা নাই, না শুধু এমসিকিউ দিবা, সমস্যা নাই। এখন দেখো একটু আগাই নিয়ে আমরা, ভাইরাস যেহেতু সময় আছে, সময় নেই, সময় নাই, আচ্ছা স্যার হ্যাঁ সময় আছে না? 10 মিনিট আছে না, এই পরেরটাই করি এখানে। না ওই শনিবারে হলো পঞ্চম অধ্যায় হবে, চতুর্থ অধ্যায়, শনিবারে তো পঞ্চম অধ্যায় হবে, এখন চতুর্থ একটু আগে রাখি। দেখো বাদ হোক, সমস্যা নাই। পঞ্চম হলে অন্য ব্যাচের যারা তারা যে করতে পারবে প্রথম দিকে, বুঝলি? শনিবারে তো সবাই মিলে দেখো ভাইরাস। তো প্রথম কথা হলো ভাইরাস নিয়ে একটু আনুষঙ্গিক আলোচনা করে নিই। পৃথিবীতে ভাইরাস আগে আসছে না ব্যাকটেরিয়া আগে আসছে বলো তো? কতজন ভাইরাসের পক্ষে আর কতজন, আচ্ছা ভাইরাসের পক্ষে কতজন হাত তুলুন? স্যার আমি জানি না ব্যাকটেরিয়া সবার আগে আসছে। স্যার চকলেট দেন, বলছে না চকলেট দেন। স্যার স্টকে চকলেট শেষ। স্যার আমি জানি না বলে ব্যাংকে থেকে 370 কোটি বছর আগে, 370 কোটি বছর আগে ব্যাকটেরিয়া আসছিল পৃথিবীতে। ব্যাকটেরিয়া আগে আসছে, বাট বই ভাইরাসের ডিটেইলস দেওয়া আছে। ব্যাকটেরিয়ার পরে আলো বই আসছে। স্যার নতুন বইয়ে ব্যাক 370 কোটি বছর পূর্বে ব্যাকটেরিয়া পৃথিবীতে আসে। হ্যাঁ, এরপর কি হয় যে ব্যাকটেরিয়া কত বড়? ব্যাকটেরিয়া ছিল হচ্ছে, তুমি যদি বল পেন দিয়ে খাতাতে একটা ফোঁটা দাও, তাহলে এই ফোঁটা যেটুকু হবে তার থেকে 5000 গুণ ছোট হলো একটা ব্যাকটেরিয়া। তাহলে চিন্তা করো, ধরো বল পেন দিয়ে, কিন্তু মার্কারি দিয়ে না, বল পেন দিয়ে খাতাতে একটা ফোঁটা দাও, হ্যাঁ ওই ফোঁটা থেকে 5000 গুণ। 70 বছর আগে কি করে দেখলো? 370 কোটি কোটি 370 দেখলো কি করে স্যার? ও ওটা তো হ্যাঁ আইসোটোপ দিয়ে, হ্যাঁ কারণ বিতরণ বিভিন্ন রকম পরীক্ষা আছে না, আইসোটোপ পরীক্ষা আছে ওইটার মাধ্যমে। আচ্ছা তো এখন দেখো যে তাহলে এটা যদি 5000 গুণ ছোট হয়, ভাইরাস আবার কত ছোট জানো? ব্যাকটেরিয়া হচ্ছে বল পেন দিয়ে ফোঁটা দিলে যেটুকু হয় তার থেকে 5000 গুণ ছোট কি ব্যাকটেরিয়া প্রথমে, আর ব্যাকটেরিয়ার দিকে 500 গুণ ছোট হলো ভাইরাস। ব্যাকটেরিয়া দিকে 500 তাহলে কত সুন্দর, তাই না? আচ্ছা এখন কথা হলো ভাইরাস তাহলে কিভাবে আসলো? বলা হচ্ছে ভাইরাস কিন্তু জন্ম হয়েছে ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ভেঙে গেছে বিভিন্ন প্রতিকূলতার কারণে, ভেঙে যে ব্যাকটেরিয়ার কিছু ডিএনএ, কিছু ক্রোমোসোম বাইরে বের হয়ে আসছে। বাইরে বের হয়ে এসে ও দেখছে হাই হাই আমি তো আমার বাইরে তো প্রাচীর নাই। তখন ওই ব্যাকটেরিয়ার ডিএনএ কি করছে, সাথে সাথে বিভিন্ন এনজাইম তৈরি করে
তার বাইরে একটা লেয়ার তৈরি করে ফেলতে পারছে, কিন্তু ভিতরে কি নাই, কোনো সাইটোপ্লাজম আর থাকতে পারেনি, কারণ হচ্ছে সেই সুযোগ আর পায়নি। তো বৈজ্ঞানিকদের ধারণা ব্যাকটেরিয়া থেকে বিবর্জিত হয়ে, ডিএনএ বিবর্জিত হয়ে সে নিজেই একটা গঠন তৈরি করে ফেলছে, ওটা হলো ভাইরাস। মনে রাখতে হবে ভাইরাস কোষ কি কোষ না, কোষের শর্ত হলো 4টা। একটা কোষ হতে গেলে, যদি তাকে তুমি কোষ বলতে চাও, কোষ হতে হলে তার 4টা শর্ত থাকতে হবে। কোষ হতে হলে 4টি শর্ত থাকতে হবে, 4টি শর্ত পূরণ করলে তখন তাকে কোষ বলা যাবে, তার আগে কোষ বলা যাবে না। 4টা শর্ত কি কি দেখো, 4টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো সাইটোপ্লাজম থাকতে হবে। সাইটোপ্লাজম থাকতে হবে, সাইটোপ্লাজম থাকা মানে এনজাইম থাকবে। তারপর হলো ডিএনএ থাকতে হবে, রাইবোজোম থাকতে হবে, সেল মেমব্রেন বা কোষ আবরণ থাকতে হবে, সেল মেমব্রেন বা কোষ আবরণ, শুধু আবরণ লিখি, আবরণ। তাহলে এই 4টা বৈশিষ্ট্য কারোর মধ্যে যদি থাকে তাহলে সে হচ্ছে কোষ। আর এই 4টা বৈশিষ্ট্য যদি একটা না থাকে, হ্যাঁ বলো, আত্মপ্রজননে সক্ষম না হলে সেও তো কোষ নয় স্যার। কি আত্মপ্রজননে সক্ষম না, এই 4টা যদি থাকে তাহলে তো সে কোষ। তো এই 4টা না থাকলে তো সে আত্মপ্রজনন ঘটাতেই পারবে না। এখন দেখো ভাইরাসের কি কি আছে জানো, ভাইরাসের কিন্তু খালি এই দুইটা জিনিস আছে, এটা আর এটা আছে, যার জন্য ভাইরাস কোনো কিছুই করতে পারে না, নিজে নিজে প্রজনন ঘটাতে পারে না। এই জন্য ভাইরাসকে আমরা কোষ বলবো না, কারণ ভাইরাস এখানে দুইটা জিনিস থাকে, যে একটা হলো বাইরের দিকে ধরো আবরণ থাকে, আর ভিতরে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকতে পারে, ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকতে পারে। ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস দুই রকম আছে। হ্যাঁ, কিছু ভাইরাস হচ্ছে আবরণ, হ্যাঁ আবরণ। তাহলে এখানে অবশ্য এটাও লিখতে পারো ডিএনএ বা আরএনএ। তো এখন কথা হলো ভাইরাসে দেখো দুইটা জিনিস ছাড়া আর কিচ্ছু নাই, ডিএনএ অথবা আরএনএ আর বাইরে আবরণ। এই ছাড়া কিন্তু সাইটোপ্লাজম নাই, রাইবোজোমও নাই। তো যার জন্য ভাইরাস হচ্ছে কোষ না। তাহলে ভাইরাসকে আমরা কোষ বলবো না, কারণ সে তো কোষ হতে গেলে যে 4টা বৈশিষ্ট্য লাগে, সেই বৈশিষ্ট্য তো তার মধ্যে নাই, তাই কি না? তাহলে যেহেতু তার মধ্যে সেই বৈশিষ্ট্য নাই, তাহলে সে কোষ তো অবশ্যই না। কিন্তু স্যার ভাইরাস আমাদের শরীরে ঢুকে ক্ষতি করে কেন স্যার? না, ক্ষতি করে কেন এটা তো আমরা পড়লে বুঝবো। ভাইরাসের মেইন কারণ আমাদের শরীরের মধ্যে যখন সে ঢুকে, আমাদের শরীরের মধ্যে অনেক ভাইরাস আছে একবারে গোটাটা মিলেই ঢুকে, মানে গোটা বডি সহ ঢুকে। কিছু ভাইরাস আছে শুধু ডিএনএ কে পাঠায়। হ্যাঁ, তো আমাদের বেশিরভাগ ভাইরাস এর মধ্যে যখন ঢুকে যায়, আমাদের কোষে, আমাদের রক্তের স্রোতে ধরো ঢুকে গেছে, হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে কি হয় যে প্রত্যেকটা কোষেরই যেমন হলো ইয়ে থাকে, মানে বাইরে একটা প্রোটিন আবরণ থাকে না, ভাইরাস কোষ না তারপরেও এর বাইরে এক ধরনের প্রোটিন আবরণ থাকে, অতিরিক্ত প্রোটিন আবরণ। এদেরকে বলা হয় রিসেপ্টর সাইট। রিসেপ্টর মানে কি, যে সাইটটা রিসিভ করে, গ্রহণ করে। তো এখন এ যখন আমাদের রক্তস্রোতে ঢুকে, তো তখন হচ্ছে প্রথমে যেটা হয় সেটা হলো যে ধরো আমাদের নাকে ঢুকছে, কোষে শরীরে ঢুকে না, নাকে ঢুকছে। নাকে ঢুকলে পরে সর্দি ভাইরাসগুলা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তো দেখা যাচ্ছে নাকের মধ্যে যে কোষগুলো আছে, নাকের কোষে হয়তো এখানে যেমন আছে, ধরো এটা এরকম আছে, তাহলে এখানে ধরো নাকের কোষে এরকম আছে, তাহলে এটা ম্যাচ করছে না, এটার সাথে এটা সুন্দর করে ঢুকে যাবে, তার মানে আমাদের তখন সর্দি হয়ে যাবে। কিন্তু যে ভাইরাসের, যেমন ধরো লিভারে যে ভাইরাস আক্রমণ করে, হ্যাঁ হ্যাঁ, না ঠান্ডার সাথে কি সম্পর্ক? ঠান্ডাতে ভাইরাসগুলো বেশি শক্তিশালী হয়ে যায়, তার হচ্ছে রিসেপ্টর সাইডে যুক্ত হতে সহজ হয়, এবং আমাদের প্রতিরক্ষা যে ব্যবস্থাপনা সেটা একটু দুর্বল হয়ে যায়। এই কারণে তখন দেখা যায় ভাইরাস এই যে ম্যাচ করে ঢুকে গেল। এখন লিভার ভাইরাস, যকৃতের ভাইরাস, শেষ। হ্যাঁ স্যার, বলেন স্যার, বলেন তো, কি বলতেছেন বলেন। চারা থেকে শেষ করে তারপর সেকেন্ড পার্টে যাবো না এখনো যাবো? তাই যাবো। আচ্ছা, তাহলে 5-6 অধ্যায় থেকে শনিবারে ক্লাস হবে।
আচ্ছা আগামী দিন তোমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবা, হ্যাঁ? তিন অধ্যায় সেকেন্ড পার্ট